হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে পাই টু পাই ম্যাথ চ্যানেলে স্বাগত। আমরা এই চ্যানেলে কোষে দেখির অঙ্কগুলোর জন্য কিছু বেসিক কনসেপ্ট জানবো এবং কোষে দেখির সমস্ত অঙ্কগুলো করব। তো আমরা আগের দিন ক্লাস 9-এর বাস্তব সংখ্যা চ্যাপ্টারের কোষে দেখি 1.1-এর জন্য কিছু কনসেপ্ট জেনেছি এবং তারপরে কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো কমপ্লিট করেছি। আজকে আমরা কোষে দেখি 1.2-এর জন্য কিছু কনসেপ্ট জানবো। তো আজকে আমরা প্রথমেই জেনে নেব মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, বাস্তব সংখ্যা কাকে বলে, আর অমূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় আমরা কিভাবে স্থাপন করব। আজকে আমরা এগুলোই জানবো। তো অমূলদ সংখ্যা কাকে বলে? আমরা আগের দিন মূলদ সংখ্যা কাকে বলে জেনেছিলাম। যেসব সংখ্যাকে p/q আকারে লেখা যায়, যেখানে p এবং q কি ছিল? পূর্ণ সংখ্যা, আর কিউটা নট ইকুয়াল টু 0 হলে তাকে আমরা মূলদ সংখ্যা বলেছিলাম। কিন্তু ম্যাথমেটিশিয়ানরা দেখেছিল কিছু কিছু সংখ্যা আছে, যেমন √2, √3, তারপর 0.1958, এইভাবে যদি চলতেই থাকে এইসব সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারি না। তো এই সংখ্যাগুলোকে নতুন করে নামকরণ দেওয়ার জন্য অমূলদ সংখ্যা নাম দিল। তো অমূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে p/q আকারে লেখা যায় না তাদের অমূলদ সংখ্যা বলে। আর p আর কিউটা কি ছিল? যেখানে p ও q পূর্ণ সংখ্যা আর q নট ইকুয়াল টু 0। তাহলে যেসব সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারবো না সেই সব সংখ্যাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। এবার আসছে বাস্তব সংখ্যা কাকে বলে। আমরা প্রথম দিন জেনেছিলাম স্বাভাবিক সংখ্যা কাকে বলে, তারপর অখণ্ড সংখ্যা কাকে বলে, পূর্ণ সংখ্যা কাকে বলে এবং মূলদ সংখ্যা কাকে বলে, এবং আজকে জানলাম অমূলদ সংখ্যা কাকে বলে। এই যে আমরা এতদিন ধরে যে সমস্ত সংখ্যাগুলো জানলাম সেই সমস্ত সংখ্যাগুলোকে একত্রে একটা নাম দেওয়া হয় বাস্তব সংখ্যা। দেখবে অনেকের একটা ডাক নাম থাকে, একটা ভালো নাম থাকে, সেরকম স্বাভাবিক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যাও বলা হয়, আবার এর নাম বাস্তব সংখ্যাও বলা হয়। সেরকম পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা সকল সংখ্যাকেই আমরা বাস্তব সংখ্যা বলবো। তো বাস্তব সংখ্যা কাকে বলে? সকল মূলদ সংখ্যা ও সকল অমূলদ সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলি। দেখো, মূলদ সংখ্যার মধ্যেই তো আমরা পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এগুলো পড়ছে, অর্থাৎ সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলবো। তাহলে একটা ডায়াগ্রামের মাধ্যমে এটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো, প্রথমে আমরা একটা ব্যাগ বা ঝোলা বা থলি যাই বলো না কেন, সেটা আমরা নিলাম, যার মধ্যে আমরা কিছু সংখ্যা নিলাম, 1, 2, 3 এইভাবে ডট ডট করে চলতে থাকলো। তো এই সংখ্যাগুলোকে আমরা নাম দিয়েছিলাম স্বাভাবিক সংখ্যা, বা ম্যাথমেটিশিয়ানরা নাম দিয়েছিল স্বাভাবিক সংখ্যা। কিন্তু পরে দেখলো যে এই যে 0 একটা সংখ্যা আছে সেটা এই স্বাভাবিক সংখ্যার মধ্যে নাম দেওয়া হয়নি। তখন যেহেতু নামকরণ করা হয়ে গেছে, আবার নতুন করে নাম দিল অখণ্ড সংখ্যা। এই অখণ্ড সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলোও পড়ছে, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এই সংখ্যাগুলোও পড়ছে, তার সঙ্গে 0টা অ্যাড করে নতুন নাম দেওয়া হলো অখণ্ড সংখ্যা। এবং পরে দেখা গেল যে ঋণাত্মক সংখ্যা অর্থাৎ নেগেটিভ সংখ্যাগুলো আছে, যেমন -1, -2, -3 এইভাবে চলতে থাকলো, সেই সংখ্যাগুলো তো এখন অ্যাড করা হয়নি। তো তখন আবার নতুন করে নামকরণ করা হলো, যার নাম হলো পূর্ণ সংখ্যা। সেখানে স্বাভাবিক সংখ্যা এবং অখণ্ড সংখ্যা ছিল, এবং তার মধ্যে আরও কিছু সংখ্যা অ্যাড করা হলো, ঋণাত্মক সংখ্যাগুলো, এবং নতুন নাম দেওয়া হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা নামকরণ দেওয়া হয়ে গেল।
এবার দুটো পূর্ণ সংখ্যা নিয়ে যখন আমরা ভাগ করছি, যোগ বিয়োগ গুণ যখন করছি, তখন দেখছি না পূর্ণ সংখ্যাই পাচ্ছি। কিন্তু ভাগ করার ক্ষেত্রে একটা সমস্যা দেখা গেল কিছু সংখ্যা আমরা পাচ্ছি ভগ্নাংশ আকারে, যেসব সংখ্যাগুলোকে আমরা এখনো নামকরণ করিনি, অর্থাৎ সেগুলো পূর্ণ সংখ্যার ভেতরে নেই। সেই সব সংখ্যাগুলোকে আবার নতুন করে নামকরণ করা হলো সেটা, এবং নতুন থলি বা ব্যাগের মধ্যে রেখে দিলাম, যার নাম হলো মূলদ সংখ্যা। অর্থাৎ যেসব সংখ্যাকে p/q আকারে লেখা যায়, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা আর q নট ইকুয়াল টু 0, সেগুলোকে আমরা নতুন নাম দিলাম মূলদ সংখ্যা। যেমন 1/2, 5/9, 3, 4, এগুলো পূর্ণ সংখ্যার ভেতরেই আছে। তারপর 8/5, এইসব সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। এবং পরবর্তীকালে দেখা গেল যে এই মূলদ সংখ্যা বাদেও আরেক ধরনের সংখ্যা পাওয়া যাচ্ছে, নাকি যেগুলো p/q আকারে লেখা যায় না। তাহলে তার জন্য তো কোনো নামকরণ করা হয়নি, সেটাকে সম্পূর্ণ আলাদা একটা ব্যাগে রাখা হলো, কারণ এর সঙ্গে এই মূলদ সংখ্যার বা পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যার কোনো সম্পর্ক নেই। একটা নাম দেওয়া হলো যার নাম হচ্ছে অমূলদ সংখ্যা, যে সংখ্যাকে p/q আকারে লেখা যায় না, যেমন √2, √5। একটা সংখ্যা নিলাম, 0 সংখ্যা 0.9856118 ... তো আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা পেলাম, এবং এই যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা পেলাম, তার সমষ্টিকে আমরা কি নাম দিলাম? বাস্তব সংখ্যা। বোঝা গেল? এবার নেক্সট আসি, অমূলদ সংখ্যাকে সংখ্যারেখায় কিভাবে স্থাপন করব। তার আগে তোমাদেরকে জানতে হবে পিথাগোরাসের উপপাদ্যটা। তোমাদের কি পিথাগোরাসের উপপাদ্যটা মনে আছে? আমরা কোনো সমকোণী ত্রিভুজ নিলে, একটা সমকোণী ত্রিভুজ নিলাম যার একটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তো আমি এই কোণটা 90 ডিগ্রি নিলাম, তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, আর এই সাইডেরটা হবে অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ যেটা ছিল তার দৈর্ঘ্য, তা স্কয়ার করলে দেখবে সব সময় লম্ব যেটা আছে তার স্কয়ার আর ভূমি যেটা আছে তার স্কয়ারে যোগ করলে তার সমান হচ্ছে। অর্থাৎ অতিভুজের স্কয়ার সবসময় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের সঙ্গে সমান হবে। এবার আমরা এটা কেন জানতে হচ্ছে? আমাদের অমূলদ সংখ্যাকে সংখ্যারেখায় স্থাপন করতে হবে। ধরো আমাদের √2কে সংখ্যারেখায় স্থাপন করতে হবে, তাহলে আমরা কি করব? আমরা লম্বটাকে সবসময় 1 নেব, আর ভূমি আমাদের সুবিধার্থে কম বেশি নেব। তো আমাদের √2 বের করতে বলেছে, আমরা ভূমি যদি 1 নিই তাহলে অতিভুজটা কি হবে? ভূমি যদি 1 নিই, অতিভুজটা কি হবে? অতিভুজটা কি ছিল? লম্ব স্কয়ার মানে 1 স্কয়ার, আর ভূমি স্কয়ার মানে 1 স্কয়ার, তার মানে 1 + 1 তার রুট। তাহলে √2 হচ্ছে। আমরা তাহলে অতিভুজটা পেয়ে যাচ্ছি √2। তাহলে এই রুটটার যে দৈর্ঘ্য সেটা আমরা মাপ নিয়ে সংখ্যারেখায় স্থাপন করলেই হয়ে যাবে। তাহলে আমরা √2কে সংখ্যারেখায় কি করে স্থাপন করব? তাহলে বললাম √2কে আমরা লিখতে পারি 1 স্কয়ার যোগ 1 স্কয়ার। একটা সংখ্যারেখা আঁকি, যেখানে মাঝখানে লিখলাম 0, তারপরে 1, তারপরে 2, বাঁদিকে -1, -2, এভাবে চলতে থাকবে। এবার একটা নামকরণ করি, এই 0 বিন্দুটাকে ধরি O, আর এই 1টাকে ধরি A, এবং এর মধ্যবর্তী দূরত্ব কত? 1। এবার 1 থেকে আমি একটা লম্ব আঁকলাম যার দৈর্ঘ্য হচ্ছে 1 একক, এবং এখানে নাম দিলাম এটা হচ্ছে B। এবার এই O বিন্দু, যেটা 0 বিন্দু, সেটা নাম দিয়েছি O, আর এই B বিন্দু এইটাকে আমি যুক্ত করলাম, তাহলে আমরা OB পেলাম। এই OBটা কত হবে? OBটা হবে √2, কারণ দেখো এখানে ভূমি হচ্ছে 1 আর লম্ব 1, তাহলে OBটা হচ্ছে OA √OA স্কয়ার যোগ AB স্কয়ার। ভূমি OA = 1 তার স্কয়ার যোগ
এ বি যেটা লম্ব সেটা হচ্ছে 1 স্কোয়ার অর্থাৎ √2। তাহলে ও বিটা আমরা √2 পাচ্ছি। এবার ও বির যে দৈর্ঘ্য আমরা একটা কাটা কম্পাসের মাধ্যমে ও বির দৈর্ঘ্যটা আমরা নেব এবং এই ও থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। ও থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করব, যেটা এখান থেকে একটা রেড পেন দিয়ে করি। এখান থেকে ও এ তো ও বি এইটুকু, এবার আমি এই দৈর্ঘ্যটা নেওয়ার পর একটা বৃত্তচাপ অঙ্কন করব, যেটা ধরো এখানে ডি বিন্দুতে ছেদ করে, সংখ্যা রেখায় ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এই ডি বিন্দুটাই হচ্ছে √2। এরপর তোমাকে যদি বলে √3 বের করো, √3কে কি লেখা যায়? আমি লম্বটা নিলাম 1 স্কোয়ার, তাহলে এখানে √2 স্কোয়ার নিলে √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু √3 পাচ্ছি। তাহলে আমরা তো √2টা পেয়েছি, ও বি যেটা আছে সেটাই হচ্ছে √2। এবার বি বিন্দু থেকে আমি লম্ব অঙ্কন করব, যার দৈর্ঘ্য 1 একক। এখানে নাম দিচ্ছি এটা ই বিন্দু। তাহলে ই আর ও যেটা দেখতে পাচ্ছ সেটা যুক্ত করলাম। তাহলে ও ইটা কত হবে? ও ই সেটা হবে, এখানে ভূমি হচ্ছে ও বি স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে বিই তার স্কোয়ার। ভূমিটা কত ছিল? √2 তার হোল স্কোয়ার, আর বিটা ছিল 1 স্কোয়ার, মানে হচ্ছে 2 যোগ 1 অর্থাৎ √3। তাহলে এটা হচ্ছে তোমার √3। তাহলে √3 কতটা হচ্ছে? ও থেকে ই যে দৈর্ঘ্যটা সেটাই হচ্ছে তোমার √3। তাহলে এই দৈর্ঘ্যটা কাটা কম্পাসের সাহায্যে তুমি মেপে ও বিন্দু থেকে বৃত্তচাপ নেবে। তাহলে কাটা কম্পাসের বৃত্তচাপ নিলে যে বিন্দুতে ছেদ করবে, ধরো এখানে একটা বিন্দু এফ বিন্দুতে ছেদ করেছে সংখ্যা রেখায়, তাহলে এই এফ বিন্দুটা হয়ে যাবে √3। এইভাবে যখন √5 করবে তখন সেমভাবে 4 + 1 মানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1, এইভাবে তোমরা করতে থাকবে। √6 যখন বের করতে হবে তখন তোমার √5 তার হোল স্কোয়ার প্লাস 1। সেক্ষেত্রে তোমাকে প্রথমে √5 বের করে নিতে হবে এবং তারপরে গিয়ে তোমার √6 বের করতে হবে। এরপরের কোশ্চেন 2 বলেছে অমূলদ সংখ্যা √7কে সংখ্যা রেখায় স্থাপন করি। √7কে আমি কিভাবে লিখতে পারি? √7কে আমরা কিভাবে লিখতে পারি? √7 লিখতে পারি, যদি আমরা লম্বটা 1 নিই তাহলে 1 স্কোয়ার, তাহলে আমার এখানে √6 তার হোল স্কোয়ার নিলে √7 হচ্ছে। তাহলে আমাকে প্রথমে √6 বের করতে হবে। √6 কী করে বের করব? অবশ্যই √5 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করতে হবে। কিন্তু √5টা আমরা কী করে বের করব? √5টা বের করব 2 স্কোয়ার মানে 4 প্লাস 1 এইভাবে। তাহলে একটা সংখ্যা রেখা আঁকি। এবার ধরো এখানে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে এদিকে 3, এভাবে চলতে থাকলো, আর এদিকে -1 -2 এভাবে চলতে থাকলো। তাহলে আগে আমাদের √5টা বের করে নিতে হবে। √5 কী করে বের করব? দেখো ভূমিটা নেব 2, তাহলে 0 থেকে 2 অবধি আমরা নিচ্ছি। এই যে 0 থেকে 2 দেখতে পাচ্ছ সবুজ কালি দিয়ে, 0 থেকে 2 নিলাম, 0 থেকে 2 নিলাম। এবার এখান থেকে 2-এর থেকে আমরা একটা লম্ব আঁকবো যার দৈর্ঘ্য হবে 1 একক। এটা হচ্ছে 1 আর 0 থেকে 2 হচ্ছে 2 একক। তাহলে এটার নাম দিয়ে দিলাম, ধরো 0টার নাম 0 যে বিন্দু তার নাম দিলাম এ, আর 2 যেটা আছে তার নাম দিলাম বি, এবং এখানে সি। এবার এসি আমরা যুক্ত করে দিলাম। এসি যুক্ত করলে দেখো এখানে এসির যে দৈর্ঘ্যটা হবে, এখানে এসির দৈর্ঘ্য হবে √2 স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার মানে √5। তাহলে এখানে হচ্ছে √5। তাহলে তোমার এসি ইকুয়াল টু √2 এর স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু √5।
এবার আমাদেরকে বের করতে হবে √6। √6 বের করার জন্য সি বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম। এবার এটা হচ্ছে 1, এবার এটার নাম দিই ডি। তাহলে ডি আর এটাকে যুক্ত করলাম, ডি আর এ যুক্ত করলাম। দেখো এটা হয়ে যাবে √6, কারণ কি এখানে এ আর ডি যেটা হচ্ছে √5, ভূমি যেটা ছিল √5 তার স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু √6। তাহলে √6টা পেলাম এডি, কিন্তু আমাদের বের করতে বলেছে √7। তাহলে আবার আমরা ডির ওপরে একটা লম্ব আঁকবো, এটা সবুজ কালি দিয়ে করতে হবে। দেখো ডির ওপরে একটা লম্ব আঁকলাম 1 এককের, এটা 1 একক, এবং এই এ থেকে এটা নাম দিলাম এফ। এই এফ থেকে এ পর্যন্ত যুক্ত করলাম, ঠিক আছে। তাহলে এখানে এ এফটা হবে √, ভূমি কত এডি তার স্কোয়ার প্লাস লম্ব কত এফডি তার স্কোয়ার, মানে হচ্ছে এডিটা কত ছিল √6 তার হোল স্কোয়ার, আর এফডি মানে লম্বটা 1 তার স্কোয়ার মানে √7। তাহলে এটা হবে √7। তো আমরা √7 পেয়ে গেলাম। এবার কি করব আমরা, এবার এই এ আর এফ যেটা পেয়েছি, যে এ আর এফ লাল কালিতে দেখাচ্ছি, এই এ আর এফ যে দৈর্ঘ্যটা সেটা আমরা কাঁটা কম্পাসের সাহায্যে নেব, মাপবো, এবং সেই ব্যাসার্ধের এই ও যে ছিল জিরো যে বিন্দুটা ছিল যার নাম দিয়েছি এ, সেখান থেকে এই যে এই বিন্দুটা থেকে আমরা একটা বৃত্তচাপ নেব। তো সেটা যেখানে গিয়ে মিলবে, ধরো এখান থেকে গিয়ে এখানে একটা সংখ্যা রেখায় একটা বিন্দুতে গিয়ে মিলল, তার নাম দিলাম জি। এই জি বিন্দুটাই হচ্ছে সংখ্যা রেখায় √7 এর মান। এখানে √7 এর মান বোঝা গেল। এইভাবে তোমরা সংখ্যা রেখায় তোমরা √7কে স্থাপন করবে। তাহলে অতএব জি বিন্দুটি হলো √7 এর মান। তারপরে কি বলেছে দেখা যাক। কোশ্চেন 3 বলেছে দুটো অমূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ এবং ভাগ কি সর্বদাই অমূলদ সংখ্যা হবে। আগের দিন আমরা দেখেছিলাম দুটো যদি মূলদ সংখ্যা নেওয়া হয় তার যোগ বিয়োগ গুণ ভাগ সর্বদা কি হবে, মূলদ সংখ্যাই হবে। কিন্তু যখন আমরা দুটো অমূলদ সংখ্যা নেব, যখন ধরো একটা অমূলদ সংখ্যা √2 নিলাম, আরেকটা অমূলদ সংখ্যা ধরো নিলাম -√2, তাহলে যোগ করি। যোগ করলে কি আসছে দেখো, প্রথমটা √2 আর প্লাসে মাইনাসে -√2, কাটাকাটি করলে থাকছে 0। তাহলে দেখো দুটো অমূলদ সংখ্যা নিলাম √2 আর -√2, তার যোগ করলে কিন্তু 0 আসছে, যেটা একটা মূলদ সংখ্যা। তাহলে বলতে পারি দুটো অমূলদ সংখ্যার যোগফল সর্বদাই অমূলদ সংখ্যা হয় না। তারপর ধরো দুটো অমূলদ সংখ্যা নিলাম √2 আর √2, তার বিয়োগ যদি করি তাহলে 0 আসছে, আর 0টা একটা মূলদ সংখ্যা। তো সেক্ষেত্রেও দুটো যদি অমূলদ সংখ্যা নিই তার বিয়োগ করলেও আমরা অমূলদ সংখ্যা পাচ্ছি না সর্বদা। 3 নাম্বার হচ্ছে ভাগ করলে, দেখো √2 ভাগ √2, তো √2 ভাগ √2 করলে কত হচ্ছে 1 একটা মূলদ সংখ্যা। তো এক্ষেত্রে আমরা বলতে পারি দুটো অমূলদ সংখ্যার ভাগ কিন্তু অমূলদ সংখ্যা সর্বদা হয় না। এবং 4 গুণের ক্ষেত্রে দেখো √2 গুণ √2 করলে কি হচ্ছে 2 হচ্ছে, তো 2 তো একটা মূলদ সংখ্যা। তো দুটো অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হয় না। তো আমরা এখানে কি বলতে পারি, দুটি অমূলদ সংখ্যার যোগ বিয়োগ এবং গুণ সর্বদাই অমূলদ সংখ্যা হবে না। তাহলে আমরা দুটো অমূলদ সংখ্যার যোগ বিয়োগ বা গুণ ভাগ যাই করি না কেন সর্বদা কিন্তু একটা অমূলদ সংখ্যা নাও পেতে পারি, সেক্ষেত্রে আমরা মূলদ সংখ্যাও পেতে পারি। কিন্তু বলো তো যদি দুটো বাস্তব সংখ্যা নেওয়া হয়, সেক্ষেত্রে যদি দুটো বাস্তব সংখ্যার যোগ বিয়োগ বা গুণ করা হয় বা ভাগ করা হয়, সেক্ষেত্রে কি আমরা সর্বদা বাস্তব সংখ্যাই পাবো?
দেখো দুটো বাস্তব সংখ্যার যদি যোগ বা বিয়োগ করি বা গুণ করি বা ভাগ করি, তো সেক্ষেত্রে আমরা হয় মূলদ সংখ্যা পাবো, না হলে অমূলদ সংখ্যা পাবো। আর বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা দুটো সংখ্যাই আছে। তাহলে আমরা বলতে পারি দুটো বাস্তব সংখ্যার যোগ বিয়োগ গুণ বা ভাগ যাই করি আমরা বাস্তব সংখ্যাই পাবো। তো এরপরে একটা নোট দেখি। নোটে আছে যদি দুটো সংখ্যা নেওয়া হয় এ আর বি, হয় সেটা সমান হবে, না হলে এ লেস দ্যান বি হবে, না হলে এ গ্রেটার দ্যান বি হবে। মানে কি, ধরো যে কোনো দুটো সংখ্যা নিলাম বাস্তব সংখ্যা, তো আমরা বলতে পারবো দুটো সংখ্যা সমান হবে নাকি কোন সংখ্যাটা ছোট হবে বা কোন সংখ্যাটা বড় হবে। এখানে ধরো আমি 1 আর 2 নিলাম, তো আমরা এখানে বলতেই পারি একটা ছোট দুইটা বড়। দুটো সংখ্যা নিলাম 2 আর 2, এখানে আমরা বললাম এই দুটো সংখ্যা সমান। বা নিলাম 5 আর 4, তো আমরা বললাম 5টা বড়, 4 সংখ্যাটা ছোট। তো দুটো সংখ্যা নিলে আমরা বলতে পারি কোনটা বড় কোনটা ছোট বাস্তব সংখ্যার ক্ষেত্রে। এই জিনিসটা কেন বলা হচ্ছে, এরপরে বড় ক্লাসে তোমরা আরেক ধরনের সংখ্যা পাবে, যেটা হচ্ছে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। তো সেক্ষেত্রে আমরা কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট সেটা আমরা বিচার করতে পারি না। এবার দুয়েরটা আসি। 2-এর এক দাগে ধরো এ ইকুয়াল টু বি হচ্ছে আর বি ইকুয়াল টু সি হচ্ছে। এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়াল টু সি। ঠিক আছে, 2-এরটা এ লেস দ্যান বি আর বি লেস দ্যান সি, এখান থেকে বলতে পারি এ লেস দ্যান সি। এটা মানে কি, ধরো এখানে 2 লেস দ্যান 5 আছে আর 5টার থেকে 5 হচ্ছে ধরো 7-এর থেকে ছোট, তো আমি এখান থেকে বলতে পারি 2 7-এর থেকে ছোট, ডাইরেক্ট এইভাবে বলতে পারি। তো যদি এটা বির থেকে ছোট হয়, বিটা আবার সির থেকে ছোট হয়, তো আমি ডাইরেক্ট বলতে পারি এটাও কিন্তু সির থেকে ছোট হচ্ছে। এরপর 3-এর দাগ কি বলছে দেখো। 3-এর এক দাগ বলছে এ ইকুয়াল টু যদি বি হয়, তাহলে এই এর দুই সাইডে যদি আমি কোনো একটা সংখ্যা যোগ করি বাস্তব সংখ্যা, তাও এই সমান চিহ্নটা থাকবে। ধরো আমি লিখলাম 2 স্কোয়ার ইকুয়াল টু 4, দুই সাইডে 1 যোগ করলাম, তো দুই সাইডে কিন্তু আমরা 5 পাচ্ছি। তো আমি এই সমান সমানের দুই সাইডে যাই যোগ করি না কেন এখানে সমান চিহ্নই থাকবে। 2 দাগে হচ্ছে যদি এ লেস দ্যান বি হয়, অর্থাৎ এটা যদি বির থেকে ছোট হয়, তাহলে এখানে এর সঙ্গে আমি যাই যোগ করি না কেন এবং বির সাথে যাই যোগ করি না কেন সবসময় লেস দ্যান চিহ্নই থাকবে, অর্থাৎ এই এ প্লাস সি লেস দ্যান বি প্লাস সি হচ্ছে। এবার 4-এর দাগে কি আছে বলেছে, যদি এ সমান সমান যদি বি হয়, তাহলে দেখো এই সমান সমানের দুই সাইডে আমি যদি সি গুণ করি, মানে কোনো সংখ্যা একটা গুণ করি, তাও কিন্তু এই চিহ্নটা ইকুয়াল টুই থাকবে। এবার 2-এরটা বলছে ধরো এ লেস দ্যান বি আছে, এরপর তাহলে আমি এ লেস দ্যান বি এই দুই সাইডে আমি একটা সংখ্যা গুণ করলাম, তাহলে লেস দ্যান চিহ্নটাই থাকবে। যদি না এই সিটা অবশ্যই করে গ্রেটার দ্যান 0 হতে হবে, তাহলেই এই লেস দ্যান চিহ্নটা থাকবে, অর্থাৎ এ ইন্টু সি লেস দ্যান বি ইন্টু সি হবে। এবার এই যে সিটা যদি লেস দ্যান 0 হয়ে যায়, অর্থাৎ ঋণাত্মক হয়ে যায় বা নেগেটিভ হয়ে যায়, সেক্ষেত্রে কি হতো বলো তো। আগে আমি বলি যদি সিটা পজিটিভ থাকতো তাহলে কি হতো, ধরো আছে 5 লেস দ্যান 8, তাহলে এখানে আমি যাই গুণ মানে পজিটিভ সংখ্যা পজিটিভ নাম্বার যাই গুণ করি না কেন, 2 গুণ করলাম ধরো, তাহলেও কিন্তু দেখো এই লেস দ্যান চিহ্নটাই থাকছে, অর্থাৎ 10 লেস দ্যান 16 চিহ্নটা স্যাটিসফাই করছে। কিন্তু এখানে সিটা যদি ঋণাত্মক হতো, ধরো একটা ঋণাত্মক সংখ্যা সি নিলাম -2, এবার এখানে ধরো 5 লেস দ্যান 8 ছিল, এখানে আমি -2 দিয়ে গুণ করলাম, অর্থাৎ নেগেটিভ সংখ্যা। তো তখন কি হবে, তখন -10 লেস দ্যান -16, তো -10টা কিন্তু -16 থেকে বড়। যত নেগেটিভ দিকে যাব সেই সংখ্যাগুলো আস্তে আস্তে কমতে থাকবে, তো -10টা বড়, এটা কিন্তু তাহলে লেস দ্যান চিহ্ন স্যাটিসফাই করছে না, তাহলে এটা হবে না। তো আমরা 1.2 কোষে দেখি 1.2 এর আগের যে কনসেপ্টগুলো ছিল সেগুলো পড়লাম। পরের দিন আমরা কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো করব।